ইরান ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের যুদ্ধ শেষে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তাতে উত্তেজনা মোটেও প্রশমিত হয়নি, বরং ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক সমঝোতা স্থগিত থাকায় সামগ্রিকভাবে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা থেকে ইরান ইতিমধ্যে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি সাফ জানিয়ে দেন, জায়োনিস্টদের বিশ্বাস করা যায় না, তারা যদি আবার আগ্রাসন চালায় আমরা পাল্টা জবাব দিতে দ্বিধা করব না। এই হুঁশিয়ারির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ইরান আর পিছু হটার পক্ষে নয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন তাদের হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ক্ষয়ক্ষতি গুরুতর হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। এই মন্তব্য থেকেই বোঝা যায় ইরানের পরমাণু সক্ষমতা এখনও একেবারে শেষ হয়ে যায়নি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি জানান, যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আবার আলোচনা চায় বলে ইঙ্গিত দিলেও ওয়াশিংটন এখনও নিশ্চিত করেনি যে আলোচনার পাশাপাশি তারা হামলা বন্ধ রাখবে কিনা। তাই ইরান কোনো আশ্বাস না পেয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে। ইরানি রাজনীতিক আলী শামখানি বলেন, পারমাণবিক অবকাঠামো ধ্বংস হয়ে গেলেও তারা হাল ছাড়বে না, কারণ ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি ও সক্ষমতা এখনও আছে। বর্তমানে দেশটির প্রধান লক্ষ্য নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, যাতে ভবিষ্যতে তারা বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও রয়েছে বড় বার্তা। বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র উপদেষ্টা জেনারেল আহমদ ভাহিদি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারে কোনো ক্ষতি হয়নি, ইসরায়েলের জবাব দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। দেফা প্রেসের তথ্য মতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩১,০০০ ভবন ও ৪,০০০-এর বেশি যানবাহন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ জুন ইসরায়েল যখন প্রথম ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তখন থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাতে বোমা হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। এই পুরো অভিযানকে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে অভিহিত করে, যার আওতায় ইসরায়েলের ভেতরে ২২টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে দখলদার অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। ইরান স্পষ্ট জানিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কার্যকলাপ বলছে এই আগুন যে কোনো সময় আবার দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। মাত্র কদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অতিথি ছিলেন বিশ্বখ্যাত বিলিয়নিয়র ইলন মাস্ক। মারে আর লাগুর রাজকীয় ডাইনিং টেবিলে বসে তারা একসঙ্গে নৈশভোজ করেন। আলোচনায় উঠে আসে রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক গল্প। ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় হ্রাস কর্মসূচির গুরুত্বপূর্ণ পদে মাস্ক ছিলেন প্রায় ৪ মাস। তবে সেই ঘনিষ্ঠ সম্পর্ক এখন ইতিহাস। মাস্ক ও ট্রাম্পের বন্ধুত্ব এখন বদলে গেছে মুখোমুখি রাজনৈতিক দ্বন্দ্বে। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল, ওয়ান বিগ বিউটিফুল বিল। ট্রাম্পের ভাষ্যমতে এই বিল কর হ্রাস, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তার মাধ্যমে আমেরিকাকে আরও আত্মনির্ভর করবে। কিন্তু ইলন মাস্ক বলছেন এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর মারাত্মক ঋণের বোঝা চাপিয়ে দেবে। তিনি বলেন, এই বিল পাশ হলে দেশের ঋণ $৫ লাখ কোটি বাড়বে এবং সবুজ জ্বালানি সহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। মাস্ক শুধু সমালোচনাতেই থেমে থাকেননি, তিনি ঘোষণা দিয়েছেন বিলটি সিনেটে পাশ হলে তিনি আমেরিকান পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, যেসব কংগ্রেস সদস্য বাজেট ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন অথচ এখন ঋণ বৃদ্ধির পক্ষে ভোট দিচ্ছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করা। তার মতে যুক্তরাষ্ট্রে বর্তমান একদলীয় শাসন চলছে এবং সত্যিকারের জনগণের কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে। অন্যদিকে ট্রাম্পও পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি বলেন, ইতিহাসে সবচেয়ে বেশি সরকারি ভর্তুকি পাওয়া ব্যক্তি ইলন মাস্ক। করদাতাদের টাকায় তার ব্যবসা দাঁড়িয়ে আছে। এই ভর্তুকি বন্ধ করে দিলে মাস্ককে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। তিনি আরও ইঙ্গিত দেন, মাস্কের প্রতিষ্ঠানে তদন্ত চালাতে ডিপার্টমেন্ট অব জাস্টিস
ডিওজি কাজ শুরু করতে পারে। ইলন মাস্ক আগে থেকেই রাজনৈতিকভাবে সক্রিয়। গত মার্কিন নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষে তিনি $27.50 কোটি বেশি অর্থ অনুদান দেন। তার রাজনৈতিক কমিটি আমেরিকা পিএসসি সম্প্রতি ফ্লোরিডায় দুটি বিশেষ নির্বাচনে অর্থ সাহায্য করেছে। সীমান্ত বন্ধ, অবৈধ অভিবাসন রোধ এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে মাস্ক দীর্ঘদিন ধরেই ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে আসছিলেন। তবে এখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। একসময়ের ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি এখন অবস্থান নিয়েছেন বিপরীত মেরুতে। ট্রাম্প চান তার বাজেট বিলকে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের বড় সাফল্য হিসেবে প্রতিষ্ঠিত করতে। অন্যদিকে মাস্ক চান রাজনৈতিক দল গড়ে একদলীয় শাসনের বিরুদ্ধে জনমত তৈরি করতে। এই দ্বন্দ্ব কেবল দুই ব্যক্তি নয়, এটি হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির দিক নির্ধারণী পর্ব। গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে 60 দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি না হলে গাজা শহর জুড়ে সামরিক অভিযান ব্যাপকভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজার কিছু অংশে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, যা বড় পরিসরে স্থল অভিযান শুরু হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা বলেন, রাফায় আমরা যা করেছি, গাজা শহর ও মধ্য শরণার্থী শিবিরগুলোর ক্ষেত্রেও একই কৌশল গ্রহণ করা হবে। সবকিছু ধুলায় পরিণত হবে। এই হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশরের মধ্যস্থতায় 60 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে আলোচনায় নেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবিত শর্তগুলোতে রাজি হয়েছে। মঙ্গলবার 1 জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই সময়ের মধ্যে সব পক্ষ মিলে যুদ্ধের ইতি টানতে কাজ করবে। এটি হামাসের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, কারণ এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না। পরিস্থিতি কেবল আরও খারাপ হবে। তবে এখনও পর্যন্ত ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের মতে নেতানিয়াহু এই যুদ্ধ শেষ করতে চান, তবে বাস্তবে গাজায় হামলার মাত্রা আরও বেড়েছে। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজার উত্তর ও দক্ষিণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গাজা সিটিতে কোয়াডকপ্টার হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে হামলায় কমপক্ষে 16 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মে মাসের শেষ থেকে এই সংস্থার কার্যক্রম চলাকালীন প্রতিদিন হামলায় নিহত হচ্ছেন অসংখ্য মানুষ। এ পর্যন্ত অন্তত 600 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পটভূমিতে 170টিরও বেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও এনজিও এক বিবৃতিতে ডিএইচএফ বন্ধের দাবি করেছে। তারা বলছে, গাজার মানুষের সামনে এখন দুটি ভয়াবহ বিকল্প: ক্ষুধায় মৃত্যু কিংবা গুলির ঝুঁকি নিয়ে খাবারের সন্ধান। গাজার শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ইসমাইল বলেন, আমরা রাতে ঘুমাতে পারি না। চারদিক কাঁপে ট্যাঙ্ক আর বোমার শব্দে। ঘরবাড়ি গুড়িয়ে যাচ্ছে। মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়ে রাস্তায় তাঁবু খাটিয়ে আছে। কোথাও আর জায়গা নেই। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় প্রায় 82% অঞ্চল এখন ইসরায়েলি নিয়ন্ত্রণে বা জবরদস্তিমূলক উচ্ছেদের হুমকির মুখে রয়েছে। গাজার স্বাস্থ্য ও মেডিকেল সূত্র অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও অন্তত 109 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে স্পেনের অন্যতম বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। প্রতিষ্ঠানটি সিডেনর ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নেয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর বরাতে জানা গেছে, মঙ্গলবার সিডেনর আনুষ্ঠানিকভাবে জানায় যে তারা আর ইসরায়েলকে কোনো পণ্য রপ্তানি করবে না। উত্তর স্পেনের বশক প্রদেশে অবস্থিত সিডেনর জানিয়েছে, তাদের এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব খুবই সীমিত, কারণ ইসরায়েলে তাদের মোট বিক্রির মাত্র 0.5%-এরও কম। তবে নৈতিক অবস্থান থেকে তারা এই পদক্ষেপ নিয়েছে। এর আগে আয়ারল্যান্ড ভিত্তিক অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিচ একটি প্রতিবেদনে প্রকাশ করে, গত আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সিডেনর ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান
IMI সিস্টেমস এ প্রায় 1207 টন স্টিল রপ্তানি করেছে। প্রতিবেদনটি প্রকাশের পরে স্পেনে জনমতের চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। একাধিক স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সেই চাপের মুখে প্রতিষ্ঠানটি তাদের অবস্থার পর্যালোচনা করে এবং অবশেষে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দেয়। স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিন-দুই ব্লু স্কাইতে দেওয়া এক পোস্টে বলেন, সিডেনর জনমতের চাপেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এদিকে স্পেন সরকার আগে থেকে দেশটির সব কোম্পানিকে আহ্বান জানিয়েছিল ইসরায়েলের দখলদারিত্ব, বর্ণবৈষম্য ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য। সরকার দাবি করেছে গাজায় চলমান হামলার কারণে তারা ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে, যদিও কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে এখনও কিছু অস্ত্র চুক্তি কার্যকর রয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে স্পষ্ট ও কঠোর অবস্থান নিয়েছে স্পেন। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 56,600 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন। এ মানবিক বিপর্যয়ের মধ্যে স্পেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ইউ কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বজায় রেখে দ্বৈত নীতি অনুসরণ করছে। স্পেনের এই অবস্থান ইউরোপ জুড়ে নতুন করে বিতর্ক এবং নৈতিক দায়বদ্ধতা নিয়ে আলোচনার ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগ ও বার্তা আদান প্রদানের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অন্যতম। হোয়াটসঅ্যাপের বার্তাগুলো এনক্রিপ্টেড হলেও গোপনীয়তা রক্ষায় এই প্ল্যাটফর্মটি সমালোচনার মুখে রয়েছে। ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও অ্যান্ড্রু বোসওয়ার্থ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে মেজর পদে যোগ দিয়েছেন, যা বিশ্বব্যাপী নজর কেড়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য মতে অ্যান্ড্রু বোসওয়ার্থ ডিটাচমেন্ট 201 নামে একটি বিশেষ ইউনিটে কাজ করছেন, যেখানে ওপেন এআই, প্ল্যান্টিয়ের মতো বড় প্রযুক্তি কোম্পানির কর্মকর্তারা সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর প্রভৃতি প্রযুক্তিতে সহায়তা করেন। বোসওয়ার্থ সেনাবাহিনীতে যোগদান করে শপথ নিয়েছেন যে তিনি যে কোনো উপায়ে সামরিক বাহিনীকে সাহায্য করবেন। এখন প্রশ্ন উঠছে, হোয়াটসঅ্যাপ সহ মেটার কোটি কোটি ব্যবহারকারীর ডেটা কি আরও বেশি নজরদারির ঝুঁকিতে? যদিও হোয়াটসঅ্যাপ দাবি করে তাদের বার্তা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, কিন্তু গবেষকরা বলছেন এনক্রিপশন মানেই নিরাপত্তা নয়, কারণ বার্তার মূল অংশ হয়তো গোপন, কিন্তু কে কখন কোথায় কাকে মেসেজ করলো এই মেটাডাটাগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকে। এনএসএ এর প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেন বহু আগেই বলেছেন, মেটাডেটাই হচ্ছে আধুনিক নজরদারির সবচেয়ে বড় অস্ত্র। মার্কিন কংগ্রেসের সাইবার সিকিউরিটি ইউনিট হোয়াটসঅ্যাপকে উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাপ বলে আখ্যা দিয়ে সরকারি কর্মকর্তাদের সিগন্যাল, উইকার বা মাইক্রোসফট টিমস ব্যবহারের সুপারিশ করেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে রয়েছে তথ্য নিরাপত্তার দুর্বলতা, বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা ও স্বচ্ছতার ঘাটতি। শুধু এনক্রিপশন নয়, হোয়াটসঅ্যাপ সংগ্রহ করে আপনার কন্ট্যাক্ট লিস্ট, প্রোফাইল ছবি, ফোনের মডেল, ব্যবহার ভাষা, লোকেশন, এমনকি আপনার গ্রুপ চ্যাটগুলোর নাম পর্যন্ত। এই সবকিছুই মেটার অন্যান্য প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার হয়, যার লক্ষ্য টার্গেটেড বিজ্ঞাপন ও মুনাফা। 2019 সালে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের স্পাইওয়্যার পেগাসাস হোয়াটসঅ্যাপের একটি দুর্বলতা ব্যবহার করে হাজারো ব্যবহারকারীর ফোনে ঢুকে পড়েছিল, যার মধ্যে ছিল সাংবাদিক, মানবাধিকার কর্মী, এমনকি রাষ্ট্রপ্রধান পর্যন্ত। 2021 সালে হোয়াটসঅ্যাপ নতুন নীতিমালা দিয়ে ব্যবহারকারীদের আরও বেশি ডেটা শেয়ার করতে বাধ্য করায় সারা বিশ্বে ঝড় ওঠে। লক্ষ লক্ষ মানুষ সিগন্যাল ও টেলিগ্রামের মতো অ্যাপে চলে যায়। এমনকি ইলন মাস্ক নিজেও একটি টুইটে বলেন, ইউজ সিগন্যাল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা গবেষকরা বলছেন, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এখন আর সাধারণ মেসেজিং অ্যাপ নয়, এটি হয়ে উঠেছে একটি নজরদারির প্ল্যাটফর্ম। ব্যবহারকারীর প্রাইভেসি শুধু ব্যবসার শিকার নয়, বরং এখন তা হয়ে উঠেছে রাষ্ট্রীয় নজরদারির অংশ।